আমরা শুধুমাত্র এটা করছি না যে স্পোর্টস মানে শুধুমাত্র যে নিজেদের অ্যাচিভমেন্টটা, আমরা যখন নিজেরা কিছু করছি অ্যাট দ্য সেম টাইম আমরা একটা দেশ থেকে যখন ন্যাশনাল ফ্ল্যাগটা ধরি তখন এটা কিন্তু নিটসেলফ এমন হয় না যে না আমাকে জাস্ট একটা ন্যাশনাল ফ্ল্যাগ ধরলাম এই জন্য একটা মেডেল পেলাম। মানুষজন আমাদেরকে এটাও হিসেবে দেখে যে এই মানুষটা হি অর শি একটা ন্যাশনাল একটা স্ট্রেংথ হয়ে কিন্তু আমাদের সামনে আসছে, এবং তখন মানুষজন আমাদেরকে বলে ফ্রম বাংলাদেশ বলে, শুধু কিন্তু বলে না যে নসীন শারমিলি, বলে নসীন শারমিলি ফ্রম বাংলাদেশ। পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। The Travel Show. Let's go. The rhythm of journey. লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। ইয়েস, লাইফ আসলে কখনো থেমে থাকে না, চলতে থাকে প্রতিটা পথ, প্রতিটা মুহূর্তে। গত পর্বে আমরা কথা বলেছিলাম, নসীন আপুর কাছ থেকে শুনেছিলাম ম্যারাথন, আসলে সেই হাই অ্যালটিটিউড থেকে শুরু করে যে চমৎকার গল্প বলেছেন। আমরা লাদাখ সম্পর্কে শুনছি, আমরা নেপাল সম্পর্কে শুনেছিলাম, যেটা প্রত্যেকটা মানুষ আসলে ইন্সপায়ার দিচ্ছেন, এবং একজন মেয়ে হয়ে সে বিষয়টা আরও বেশি ইন্সপায়ার কাজ করছে। ইয়েস, মানুষ আসলে পারে, হৃদয় থাকতে হয় শুধুমাত্র। সে পর্যায়ে বলছি, সুপ্রিয় শ্রোতা সবাইকে ওয়েলকাম করছি। আমি আরজে হাসিব, এবং আমাদের প্রতিদিন রাত সোমবারে লেটস গো উইথ আরজে হাসিব শোতে একেবারে ঠিক সময় হাজির হয়ে গেছি। আজকে আমরা কথা বলবো, গত পর্বে আমরা কথা বলেছি নসীন আপুর সেই চমৎকার অভিজ্ঞতা নিয়ে। আমরা আবারও আপুকে ওয়েলকাম করছি। আপু, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন আমাদের এই চমৎকার শোতে, ট্রাভেল শোতে। গত পর্বে আপনি চমৎকারভাবে বলেছেন, যেটার কানেক্ট করে আমার মনে হচ্ছে যে এত কথা রয়ে গেছে, শেষ না হোক, আর একটু স্লোতে, আরও একটু রিদম এগিয়ে যাক। আমরা আজকে হয়তো কথা বলবো আমরা থাইল্যান্ড নিয়ে, যেই ট্রেইল চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছিল। তার আগে আপনি কাছ থেকে শুনতে চাই, হাউ ওয়াজ গোয়িং অন? বেসিক্যালি গত বছর আমি থাইল্যান্ডে পার্টিসিপেট করেছিলাম 50 কিলোমিটার ক্যাটাগরিতে। এটা মানে চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাইড করা একটা ক্যাটাগরি ছিল অ্যাট দ্য সেম টাইম। তো এটা আমি ইন্টেনশনালি করেছিলাম, কজ সব অ্যাথলেটদেরই একটা আলটিমেট ডেস্টিনেশন থাকে। যেমন ক্রিকেটারদের থাকে যে ফাইনালে খেলবে, তারা মানে চ্যাম্পিয়নশিপটা খেলবে, ফিফা যেমন আছে ফুটবলের ক্ষেত্রে, তেমনি মানে ট্রেইলের ক্ষেত্রেও একটা চ্যাম্পিয়নশিপ আছে। তো এই সিরিজে চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হয় বেসিক্যালি ফ্রান্সে। তো এই জন্য তো আমি যখন খেলেই যাচ্ছি, যখন পারফর্ম করছি, তো আমার ইচ্ছা খুব যে আমি একটা চ্যাম্পিয়নশিপ হলে একটা হলেও এই ট্রেলের চ্যাম্পিয়নশিপে আমি যাব। তো এই জন্য করে এই ট্রেল রেসগুলো করার চেষ্টা করছি, পয়েন্ট গ্যাদার করার চেষ্টা করছি, যাতে আমার প্রোফাইলটা যেন আর একটু ভারী হয়। তো ওই জন্য এই যে শুনছেন যে কখনো নেপালে যাচ্ছি, কখনো থাইল্যান্ডে যাচ্ছি, এই জোকের কামড় খাচ্ছি, কোনো কিছু আসলে এরকম না যে আসলে সেধে নিচ্ছি। ওই যে জায়গাটায় যেতে চাই, তার মধ্যে যেগুলো আসছে এগুলো সব কিছুরই একটা মানে জার্নি আর কি, এবং এটা একটা অংশ আর কি। তো এই রেসগুলোতে বেসিক্যালি যেতে হলে আপনার কতগুলো মানে স্টেপ থাকে। তার মধ্যে একটা হলো যে আপনি যখন মোবাইল গেমস খেলেন তখন হয় কি একটা করে স্টেপ কমপ্লিট করছেন, আর একটা পয়েন্ট গ্যাদার হচ্ছে, আপনি একটা ধাপ আনলক করছেন। সো দিস ইজ লাইক ওই অ্যাডভেঞ্চার আপনার ওই গেমসের মতোই। সো আপনি আনলকগুলো করার সঙ্গে সঙ্গে আমার কিছু পয়েন্টস অ্যাড হচ্ছে, এবং অ্যাডস হওয়ার সঙ্গে সঙ্গে তখন কি আমার কোয়ালিফাই করার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে আর কি। তো এই মোটিভটা নিয়েই অ্যাকচুয়ালি এগোচ্ছি, এবং যেটার জন্য করে দেখা যায় যে সারা বছর জুড়ে তো ট্রেনিং লেগেই আছে। ট্রেনিং ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নেই। আমার খুব সীমিত একটা জায়গা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে যে এতটুকু একটা জায়গা, এবং এখান থেকে আমার সর্বোচ্চ যেটা আর কি বের করে নিয়ে আসার ট্রাই করি। তারপরেও আমি সামটাইমস ফিল করি যে আমার যেরকম ক্রিকেটাররা যখন দেখবেন যে বাংলাদেশে খেলে আর কি কোনো একটা ফিল্ডে, অন্য কোনো ফিল্ডে, তো তখন দেখবেন যে তারা কিন্তু ফিল্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গায় খেলে। তো এই জিনিসগুলো হয় কি যে আমার ট্রেলের ক্ষেত্রেও যদি হতো যে এইখানে না হোক অন্য কোনো জায়গায়, যেমন বান্দরবনে হোক, ওই জায়গাগুলোতেও যদি আমি একটু ট্রেল করার মানে রানিং করার যদি প্র্যাকটিস করার জন্য গ্রাউন্ড পেতাম। তো প্রথমত হলো যে আমাদের পাহাড়ের অবস্থা আমরা সবাই জানি যে খুব বেশি একটা ভালো না। সেই জায়গাতে আবার অ্যাজ এ ফিমেল যাব, তাও আবার আমি একা, আবার সেই জায়গাতে আসলে আমার ওই রকম অ্যাক্সেসটা থাকে না।
সেই জায়গায় একটা অবস্ট্যাকল আমার আছে। Okay. সেকেন্ড হলো যে সেকেন্ড লার্জেস্ট যেটা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইস্যুসটা। ইটস আ বিগ ইস্যুস। এটা বিগ ইস্যুস, কজ সারা বছর ট্রেনিংয়ের জন্যই তো খরচা বহন করেই যাচ্ছি। আবার যখন এই চ্যাম্পিয়নশিপগুলো আসে সেখানে একত হচ্ছে যে আপনাদের এই যে ফান্ড দেখাতে হবে আপনার ভিসার জন্য করে আপনি ক্যাপাবল কি না, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে আমাকে মানে পারমিশনের জন্য করে যে আমি যেহেতু যাচ্ছি আমাদের ভিসা পেতে নিয়ে সবার খুব সমস্যা হয়, আমরা কম বেশি জানি। আমাদের 35 কান্ট্রিজে অ্যাক্সেস থাকলেও তারপরেও অনেক ডিফিকাল্টিজ আছে। সো সেই জায়গা থেকেও অ্যাজ এ অ্যাথলেট হিসেবে যে আমি মানে প্রিভিলেজ পাচ্ছি ব্যাপারটা তা না, আমার ডিফিকাল্টিস ফেস করতে হয় সেক্ষেত্রেও। তো তখন দেখা যায় কি যে সেটার ওয়ে আউটটা কে করে দিবে। আর যেটা হলে যে বললাম যে ফাইন্যান্সিয়াল ইস্যুসটাই বিগ ইস্যুস, এই জায়গাগুলোতে যাওয়ার জন্য করে একটা বিগ অ্যামাউন্ট আমাদের রাখতে হয় হাতে, এবং রেসের রেজিস্ট্রেশন ফি দেখা যায় যে লাখের ওপরে চলে যায়, 2 লাখের কাছাকাছি সব কিছু মিলায় চলে যাবে। আবার আপনার এটা কি ট্রেল চ্যাম্পিয়নশিপেরটাই নাকি শুধু হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি চ্যাম্পিয়নশিপে? ও হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম যতগুলো রেস পারফর্ম করেছি এগুলো কোয়ালিফাই করার মতো বা এগুলোতে আমার প্রোফাইলটা ভারী করার জন্য করে একটা সাপোর্টিভ আমার রেস, কিন্তু সব কিছুরই একটা আলটিমেট ডেস্টিনেশন থাকে। ট্রেলের এই আলটিমেট যে ডেস্টিনেশনটা ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজের যে চ্যাম্পিয়নশিপটা এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হয় এদিকে। তো ওই জায়গাগুলোতে রেজিস্ট্রেশন ফি, এয়ারফেয়ার, থাকা খাওয়া, এই যে জিনিসগুলো, এবং শুধু তো তা না, এখানে কিছু আপনার ভেতরে যে আপনি ইয়ে করবেন, মুভমেন্ট করবেন ভেতরে, শুধু তো ওখানে গিয়ে একটা রুমে তো থাকবেন, এর মধ্যে আপনার যাতায়াত খরচ, ফুড অ্যাকোমোডেশন, অনেক কিছু খরচ আছে আর কি। তো এই জিনিসগুলো মিলে দেখা যায় কি যে আপনি এতগুলো ধরেন ওই রেসের টাকা দিয়ে হয়তো আপনি অনেকগুলো দেশে রেস করতে পারছেন অল্প অল্প করে, আর সেটাকে অ্যাকুমুলেট করেই একটা চ্যাম্পিয়নশিপ হয়। এবং প্রতিটা যারা স্পোর্টসে আছে তাদের সবারই এই চ্যাম্পিয়নশিপের আই গেস এটা কম বেশি সব, যেমন ট্রায়াথলেটদের আছে, আমি আলট্রা ট্রেল রান করছি, রোড রেসের ক্ষেত্রেও আছে, যেমন বলেছিলাম যে লন্ডন ম্যারাথন হয়, বার্লিন ম্যারাথন হয়, এগুলো হচ্ছে যে রোডের ক্ষেত্রে মেজর রেসেস এগুলো। তো ওখানে গেলেও কিন্তু আপনার একটা কষ্ট ধরে রাখতে হয়। তো এই চ্যাম্পিয়নশিপটা মানে কোয়ালিফাই করাও শুধু যে চ্যালেঞ্জ তা না, ফাইন্যান্সিয়ালি বিগ একটা চ্যালেঞ্জ এটা। হিউজ। ইউ সেড বিফোর দ্যাট যে অ্যারাউন্ড 7 লাখ। এটা জাস্ট একটা ছোট করে বলা, 7 লাখ, মোর দ্যান 7 লাখ। হিউজ অ্যামাউন্ট। সো এই চ্যাম্পিয়নশিপের যেটা হয়, যেটা বলেছিলেন শুরুতে, যে ফ্রান্স, সুইজারল্যান্ড, দেন ইতালি, মানে ফ্রান্সে পৌঁছাতে হয়, দেন ওখান থেকে আপনি কতগুলো মানে ইতালি সুইজারল্যান্ডের বর্ডার ঘেঁষে আর কি রানটা কন্টিনিউ হয়ে যাবে আর কি। এটা কতদিনের জন্য? রেসটা ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে। আমি এখন 50 কিলোমিটার হলে দেন খুব বেশি একটা তো দিন লাগে না, একদিনই এটা শেষ হয়ে যায়, অথবা হয়তো বা 14, 15, 16 এরকম কোন একটা, এক্স্যাক্ট আমার সময়টা মনে এরকম একটা ঘন্টায় শেষ হবে। আমি যদি 100 কিলোতে করি দেন আমার হয়তো বা মোর দ্যান 24 আওয়ার্স থাকতে হবে। আর যদি আমি মাইলে খেলতে যাই, ঠিক আছে, তখন দেখা যাবে যে এটা আরো অনেক বেশি সময় নেবে, আরো বেশি। ও মাই গড, তো অনেক দিন, 2 দিন নিয়ে। এটা কি প্রতি বছরই হয়? প্রতি বছর হচ্ছে। বাংলাদেশ থেকে পার্টিসিপেন্ট কেমন থাকে? বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছে যারা এই পর্যন্ত, তাদের মধ্যে একজন গিয়েছিলেন, সম্ভবত ওয়েদার ইস্যুজের কারণে হয়তো বা ওনার একটু সমস্যা হয়েছিল, কমপ্লিট করতে পারেননি। এই বছর বাংলাদেশ থেকে 3 জন করেছেন, তবে সবাই মেল, কোনো ফিমেল না। সো ইয়ার ওয়ান, মানে যদি সেটা হয়ে যায়, আল্লাহ সেই সুযোগটা দেয়। এবং আমি এটার জন্য করে দীর্ঘদিন ধরে চেষ্টা করে লেগে আছি আর কি। এবং কোনো জায়গায় যখন দেখছি যে না আমাকে সিঙ্গেল এটাকে হেল্প করবে আমাকে এই প্রোফাইলটাকে ভারী করতে, প্রবাবিলিটিস, কজ আপনি এটাতে শুধুমাত্র রেস করলেন, একটা রেসে জয়ী হয়ে আসলেন, শেষ করে আসলেন মানেই যে আপনি চান্স পাবেন তা না, এটাতে লটারি হবে। আপনি পয়েন্ট গ্যাদার করবেন, যত পয়েন্ট হবে ততবার আপনার নাম আসবে। তো এই জন্য করে আর কি, মানে চাইলেই যে টাকা ফেললাম, টাকা এসে গেল, ফর এক্সাম্পল আমাকে কেউ বললো যে আপনাকে আমি ফুল রেসের স্পন্সর করে দিচ্ছি, আমি চাইলেই সেটা করতে পারবো না, আগে আমার লটারিতে নাম আসতে হবে। এটা সিলেক্ট বোর্ড কারা করে? এটা কি দেশের বাইরে? ওরা তখন হচ্ছে যে লিঙ্ক ছেড়ে দেয় এবং তারা ডিক্লেয়ার করে দেয় যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য করে লটারি ছেড়ে দিচ্ছি, আপনারা এখন আপনাদের প্রোফাইলটা ওখানে অ্যাড করে দিন, আপনাদের ইন্ডেক্সে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্ট নিয়ে যতবার আপনার নাম আসে, এখন এটা বাই লাখ। আচ্ছা 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 আচ্ছা। এই পয়েন্টগুলো হচ্ছে যেমন আপনি লাদাখে করেছেন, নেপালে করেছেন, ওখান থেকে পয়েন্ট গ্যাদার হয়েছে, থাইল্যান্ড থেকে করেছেন? আপনার বেসিক্যালি যে থাইল্যান্ডে যে লাস্টে করেছিলাম আর কি ইউটিএমবি, ওখানে আমার পয়েন্ট হয়ে গেছে। ইউটিএমবি করতে হবে, তারপর হচ্ছে যে ইউটিএমবি ইন্ডেক্স
হেল্পটা মানে বেশি একটা হেল্প করে না, বেশি করে না যে তা না, বাট ইউটিএমবি যে আপনার পয়েন্ট যেটা আর কি ওয়ার্ল্ড সিরিজ মানে ইন্ডেক্স আর ওয়ার্ল্ড সিরিজ দুইটা আবার ডিফারেন্ট হয়। ওকে, সো ওয়ার্ল্ড সিরিজের পয়েন্টটা থাকলে তখন আরেকটু প্রোফাইল ভারী হয়। সো এই প্রসেসের জন্য যেটা আমরা আগের পর্ব বলেছিলাম একটা বিষয়, যেহেতু ট্রেল চ্যাম্পিয়নশিপ এটা আসলে হিউজ একটা অ্যাচিভমেন্ট, মানে অ্যাপ্লাই করাটাও তো একটা অ্যাচিভমেন্টের প্রয়োজন, মানে নিজের বাকেট লিস্টে কিছু থাকতে হবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যদি নতুন কেউ যারা হচ্ছে আমাদের এখানে আছেন কিংবা যারা যদি পার্টিসিপেট করতে চায়, প্রথমত ওই দিন বলেছিলেন যে এটা হচ্ছে যে অ্যাটলিস্ট তাদের একটা ট্রেনিং লাগবে, তাই তো? ট্রেনিং লাগবে। তো এবং এটা কি তারা কোনো মেজারমেন্ট করে, লাইক আমি ট্রেনিং করে আসলাম, বাট হাউ দে উইল মেজার যে আমি আসলে পারফেক্ট কি কিংবা আমি এটার জন্য এখন প্রস্তুত? এটা আসলে মানে প্রস্তুত বলতে গেলে যত আপনি ট্রেনিং করতে থাকবেন তত বেশি আপনার পারফরমেন্স ভালো হতে থাকে, ঠিক আছে? আপনি যেমন আগে রিফ্লেক্ট করে পারফরমেন্স, আপনি যেরকম আগে একটা রেস শেষ করতেন হয়তো বা 1 ঘন্টায়, আপনি সেটা শেষ করে ফেলছেন 40 মিনিটে, আপনি 20 মিনিট সেভ করে ফেলেছেন, তো আপনার পারফরমেন্স ভালো। সো এটা আপনার ডে বাই ডে ট্রেনিং করে ইমপ্রুভ আসে, তারপরে গিয়ে আমরা এখন ফাইনাল একটা রেস, মানে ফর এক্সাম্পল আমি একটা রেস টার্গেট করলাম আগামী মাসে, আমি পুরো মাসটা ট্রেনিং করছি ওই আগামী মাসের ট্রেনিংটা মানে ওই রেসটাতে যাওয়ার জন্য। সো আমার যখন ট্রেনিং ইমপ্রুভ হয়ে যাচ্ছে তখন আমি ওই রেসে ঢুকে যাচ্ছি আর কি। তো কাইন্ড অফ যে এখানে আপনাকে কেউই নিশ্চয়তা দিচ্ছে না যে আপনি করতে পারবেন। আমি বলেছি যে ট্রেল সবসময় আনসার্টেন, এখানে কোনো মানে আপনাকে সার্টেনিটি কেউ দিতেই পারবে না। তো তার মানেই যে ট্রেনিং ভালো হয়েছেই হয়ে যাবে ব্যাপারটা অনেকে ভালো ভালো ট্রেনিং করেও দেখা গেছে কি লাক খারাপ, মানে ফিডব্যাকটা আউটকামটা ওইভাবে না আসার অনুরূপ না, ওরকম মানে দেখেছি যে আমি ভালো ট্রেনিং করে গেছি কিন্তু তারপরে আমি করতে পারিনি, এরকম অনেকেরই হয়েছে। নট অনলি যে মানে ট্রেলেই হয় ব্যাপারটা, রোডেও হয়েছে, ট্রায়াথলেটে হয়েছে, অনেক সময় হয়েছে। সো সব কিছুই আপনি আসলে ট্রেনিং লাক সব কিছু মিলিয়েই আর কি এই রেসগুলো করা কাইন্ড অফ। আমরা এই রেসগুলো যখন করি, যেমন বিশেষ করে যারা চ্যানেল পাড়ি দেয় বা বাংলা চ্যানেল করে, সমুদ্রের মধ্যে অনেক সময় যদি কোনো প্রবলেম হয়ে যায়, সো কাইন্ড অফ আমরা কিন্তু আসলে আমাদের লাইফ নিয়ে জুয়া খেলতেছি আর কি, যে সবকিছু ভালো থাকলে হলো, ভালো লাগ, আর না হলে নেই। সো এই রেসগুলোতে যেতে হলে ট্রেনিং তো অবশ্যই থাকতে হবে, মাইন্ডসেট স্ট্রং রাখতে হবে যে আমি এটা কমপ্লিট করব। এটা তো অবশ্যই, মানে এই রেসটা মানে মাথায় আসলেই তো তাকে ভাবতে হবে যে ভাই আমার এখানে জীবন মৃত্যু খেলা, এবং সবসময় মাথায় রাখতে হবে যে বাইক আমি শেষ করবই। বাট ইন কেস যদি কোনো কারণে মনে হয় যে লাইফ থ্রেটেনিং, তখন পুশ না করাই ভালো। আমাদের সবসময় বলা হয় যে লিসেন টু ইউর বডি। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমি পাহাড়ি ঝড় তুফানের মধ্যে পড়ে গেছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে জীবনের প্রতি একটু মায়া করা দরকার। বিকজ যখন আমি দেখছি যে এত পাহাড় থেকে এত পানি নেমে আসছে, এত শিলাবৃষ্টি, এত বজ্রপাত হচ্ছে, কোথাও গিয়ে তো আমার শেল্টার নিতেই হবে এখন। বিকজ বজ্রপাত হচ্ছে পাহাড়ে, আপনি কি ধরে আর কিভাবে নিজেকে করবেন, কোনো একটা জায়গা তো খুঁজতেই হবে। তখন মনে হয়েছে যে না, একটু নিজের উপরে মার্সি করি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আর কি, কোথায় থেমে যেতে হবে এটাও একজন অ্যাথলিটকে শিখতে হবে। এটা আসলে সেটা করতে করতে একটা ম্যাচুরিটি চলে আসে। এক্স্যাক্টলি। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবং আমার মনে হয় যে এমন চমৎকার অভিজ্ঞতা আমার মনে হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে শিউরে উঠছে যে এই হয়তো বা শেষ হয়ে গেল, এইখান থেকে হয়তো শুরু করতে হবে আবার নতুন করে। ইয়েস, আমরা ট্রাভেল শোতে আসলে আজকে আমাদের সাথে নওশিন আপু আছেন, শেয়ার করছেন তার বিশেষ অভিজ্ঞতা ম্যারাথনের। সেই অভিজ্ঞতা থেকেই আমরা আসলে আপনাদেরকে জানান দিতে চাই, আপনারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে শুনছেনই না, সারা বাংলাদেশে যেমন আমাদেরকে শুনছেন, একইভাবে আমাদের কিন্তু ইউটিউবেও কিন্তু আপনারা, ফেসবুকেও কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/iloveDhaka.fm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/DFM904। প্রোগ্রামের শুরুতে একেবারে একটা কথা বলেছিলাম, লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। ইয়েস, আমরা আসলে শুরুটা ইম্পর্টেন্ট, শুরু না করার আগ পর্যন্ত কোনোভাবে বলতে পারবো না কোথায় থেমে যাব। সো এইখান থেকে একটা বিষয় আমার মনে হলো যে আপনি বলেছিলেন আগের বার যে ম্যারাথনে গিয়ে নেপালের যে অভিজ্ঞতাটা হয়েছিল, লাদাখে যে অভিজ্ঞতাটা হয়েছিল, কম্পেয়ার টু এই যে বিটার এক্সপিরিয়েন্স থেকে থাইল্যান্ডের যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, থাইল্যান্ডের এক্সপিরিয়েন্স একটু বেটার ছিল মেবি, খাবার দাবার কিংবা ফ্যাসিলিটি, সেটা তো ছোট করে জানতে চাচ্ছিলাম। এখন হয়েছে কি যে থাইল্যান্ডে যে রেসটা হয় এটা বেসিকলি কমার্শিয়াল একটা রেস, এবং এটা একটা কোম্পানি যারা এটা বিভিন্ন মানে থাইল্যান্ডের এই রেসটা যে শুধু থাইল্যান্ডে হয় তা না, থাইল্যান্ডে এটা হচ্ছে এশিয়া মেজর রেস, এবং এই রেসটাতে যত প্রকারের ব্র্যান্ড আছে সবাই চলে আসে। থাইল্যান্ড হচ্ছে একটা হোস্ট, মানে ওরা হোস্ট বলতে গেলে এটা হচ্ছে যে চিয়াংমাইটা হচ্ছে এই জায়গাটা এশিয়া মেজর হয়ে থাকে। এই জায়গাতে আবার থাইল্যান্ডে ওয়ার্ল্ড সিরিজের আরেকটা হয়, বাট এটা মেজর রেস।
মেজর রেসগুলোর গুরুত্ব একটু অন্যরকম হয় আর কি। একটু থামাবো তার আগে আপু, এই যে আগের যে রেসগুলো ছিল, যেটা লাদাখে হয়েছিল, নেপালে হয়েছিল, অ্যামাউন্ট কি ডেফিনেটলি ভ্যারি করে, তাই জি। তো? এটা অ্যামাউন্টটা কেমন হয়? আগেরগুলো কেমন হচ্ছে? অ্যারাউন্ড 1 লাখ তো হচ্ছে রেজিস্ট্রেশন ফি চলে যায়। থাইল্যান্ডেরটা কেমন ছিল amount? 1 লাখটা যেটা বললেন সেটা অ্যাকচুয়ালি নেপাল বা ভারত মানে ইন্ডিয়ার একটার ক্ষেত্রে হয়নি। এটা হয়েছিল যে এটা মানে চ্যাম্পিয়নশিপ বা অন্য জায়গাতে তখন এটা 1 লাখ ক্রস করে, বাট Okay, যখন থাইল্যান্ডেও পার্টিসিপেট করেছে সেটা বিলো 1 লাখই ছিল। বাট পুরো রেসটা কমপ্লিট করতে আমার শুধু মানে ট্রেনিং, নিউট্রিশন এগুলো ছাড়া শুধু রেজিস্ট্রেশন ফি, থাকা খাওয়া সব কিছু মিলায় অ্যারাউন্ড 4 লাখ চলে গেছে। ফর হাউ মেনি ডেজ? আই গেস 10 days হবে। 10 days. So how was the experience about 10 days? আমরা সেটাই শুনতে চাচ্ছিলাম। আমার কাছে থাইল্যান্ডে গিয়ে যখন আমি চিয়াংমাইয়ে গিয়েছিলাম, চিয়াংমাই আমার কাছে মনে হয়েছে যে খুব ভিন্টেজ একটা জায়গা, মানে লাইক ইউরোপিয়ান যারা আছে তারা আসছে। থাইল্যান্ড বলতে আমাদের মাথার মধ্যে আসলে খুব মাথায় আসে যে পাতায়া এরকম কিছু আমাদের মধ্যে অন্যরকম একটা কাজ করে, হয় নেগেটিভ না হয় কারো ফ্যান্টাসি। বাট থাইল্যান্ডের এই চিয়াংমাই জায়গাটা যখন গিয়েছিলাম, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, বিউটিফুল, এত পিসফুলি ওখানে ছিলাম। ওখানেই হয়েছিল? হ্যাঁ, ওখানেই হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এটাকে আমি একটু কারেকশন করে দিব যে এটা ম্যারাথন, এটাকে বলি আমরা আলট্রা রেস। ম্যারাথন হচ্ছে যে 42 কিলোমিটার্সের মতো একটা ডিস্টেন্স হয়ে থাকে, তো ওটাকে আমরা ম্যারাথন বলি। আচ্ছা। এটাকে যখন আমরা 50 কাছাকাছি চলে যাই, 50 ক্রস করে ফেলে, তখন আলট্রা হয়ে যায় এটা। ওকে। তো ওই আলট্রা রেসটা ওখান থেকে স্টার্ট হয়েছিল, ওখান থেকে হয়ে ওদের যে পাহাড়ি জায়গাগুলো আছে ওটার উপর দিয়ে নিয়ে এসে আবার একটা জায়গায় এসে শেষ হয়েছে। মানে যেখানে শুরু হয়েছিল আমার সেখানেই শেষ হয়। মানে এর ভিতরে পাহাড় এবং উঁচু নিচু, তারপরে অনেকগুলো ওয়াটারফল পড়বে। অনেকের তো দেখা গেছে যে আমার তো অনেক সময় পা অর্ধেক হাঁটু ভিজে গেছে পানি, ওর মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে কিছু কিছু জায়গায়। তো আমার কাছে স্টিল নাও মনে হয়েছে যে এই যে থাইল্যান্ডের যে রেসটা করা হয়েছে এটা কম্পারেটিভলি অন্যান্য রেসের থেকে, যে বলেছিলাম যে কমার্শিয়াল পারপাসে রেসের রেজিস্ট্রেশন যেমন বেশি ছিল, তেমনি ওরা ফ্যাসিলিটিসও অনেক ভালো দিয়েছে। খাবারের কথা বলেছিলেন আগেরবার। হ্যাঁ, এবং আবার অ্যাট দ্য সেম টাইমে ইন্ডিয়ার অনেকগুলো রেস আছে, সেখানেও যে মানে রেজিস্ট্রেশন ফি বেশি রাখে না তা না, বাট যতটুকু রাখার দরকার তাই। কিন্তু নেপালের ক্ষেত্রে দেখা গেছে কি নেপালের সব কিছুই ওন রিস্কে যাচ্ছে, মনে হচ্ছে কি জাস্ট আমি একটা টোকেন মানি দিচ্ছি, বাট আমি আসলেই যাচ্ছি ওন রিস্কে সব কিছু করতে। মানে ওদের কাছে মনে হয় বাবা আমি এই পরিবেশে এই খাবার খেয়ে অভ্যস্ত, তোমাকে এটা খেতে হবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, এটাও আছে, বড়ই দিচ্ছিল বললাম। দে আর ভেরি কাইন্ড, এটা বলতেই হবে। ইটস ট্রু, ভেরি ট্রু। ওরা এত মানুষকে মানে দেখে, এবং আমার ওখানে প্রবলেম হলো দেখা গেছে কি যে ওরা ওদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করে গেছে, যে আমি অ্যাজ এ ফিমেল হয়তো বা কোনো কারণে প্রবলেম ফেস করছি, ওয়েদারের জন্য করতে পারি বা আরও অনেক কিছু ঝামেলাই হয়েছে, কিন্তু মানে ওরা যে মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রিগুলোর আমি একটা খেয়াল করে দেখেছি যে ওরা আসলে তাদের দেশের ট্যুরিস্টদেরকে কিভাবে যে আপ্যায়নটা করে এবং কেন আমরা যেতে চাইবো না। আমি দেখছি যে নেপালে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি দেখছি যে আমার নেপালে ট্রেল করে অনেক মানে আনসার্টেনিটি হচ্ছে, তাহলে আমি কেন যাব? বাট ওদের বিহেভিয়ারটাই এরকম, ওয়েলকামিং অনেক বেশি, ওয়ার্ম ফিল হয় অনেক অনেক অনেক। একটা দেশের হিসাব করে দেখেন, আমরা যেমন বলি আমাদের যেমন জিডিপি অধিকাংশ নির্ভর করে হচ্ছে কি আরএমজি সেক্টরের উপরে, কিংবা হচ্ছে বাইরের যে রেমিটেন্সটা আসে, আর ওই একটা দেশ চলেই হচ্ছে শুধুমাত্র টুরিস্টদের উপর, মানে সবচেয়ে মেজর, মানে চলে বলতে মেজরিটি হচ্ছে যে ওই জায়গা থেকে আর্ন হয়, এবং সবচেয়ে বেশি ডিফিকাল্টি কিন্তু তারা ফেস করে। যে কোনো সময় হচ্ছে 2013-তে যেটা হলো, ওরা নেপাল তো বিধ্বস্ত হয়ে গেল, দারবার স্কয়ারে যে জায়গাটা ছিল, ওটা তো আমার ভিজিট করা হয়েছিল এবং ওখানে অনেক কিছু তারা এক্সপ্লেন করছিলেন যে এই বিষয়গুলো। সো এই জায়গা থেকে ওই মানুষের ওই মেন্টালিটি হওয়াটা আসলে এটাও টাফ, এবং তারা খুব ওয়েলকামিং, হসপিটালিটি থেকে শুরু করে। আমাদের দেশে প্রায় বোধহয় এটা বলে থাকে যে ট্রাভেলার আসছে না, এটার কারণ আমার কাছে মনে হয় যে আমাদের ওয়েলকামিং হতে হবে অনেক বেশি। যত বেশি আমরা ওয়েলকামিং হব তত বেশি ট্রাভেলার আমাদের দেশে আসবে, এবং এটাই মেজর রিজন। আমি থাইল্যান্ডে যখন রেস করেছিলাম, এটা রোড রেস ছিল, যখন চিয়াংমাই রেসটা করি তার আগে আমি আবার তার ঠিক 5-6 দিন আগে, 1 সপ্তাহ আগে বোধহয় হ্যাঁ এরকম একটা সময়ে রোড রেস করেছিলাম। এটা থাইল্যান্ডের রানী এটা অর্গানাইজ করেন, এবং আপনি বিশ্বাস করবেন না, এটা পুরো সিটিটাকে এঙ্গেজ করে। এবং পুরো সিটিটাকে এঙ্গেজ করার সাথে সাথে এটার একটা কমন সাইকোলজিটা হচ্ছে যে এটা
মানে ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য রেসটা করা হয়ে থাকে। আমাদের দেশে সচরাচর হাতিঝিলে রেস হয়ে থাকে, তো হাতিঝিলে এভরি ফ্রাইডে এবং ম্যাক্সিমাম মানুষের আমি প্রায় দেখেছি যে ট্রাফিক অ্যালার্ট আমি গ্রুপ আছে তারা কমপ্লেন করে যে এরা কেন এই ধরনের কাজগুলো করে। তো একটা সাইডের রোড যদি বন্ধ হয়ে যায় তাতেই মানুষজন আমাদেরকে গালাগালি শুরু করে দেয়। কিন্তু থাইল্যান্ডে গিয়ে দেখলাম কি যে থাইল্যান্ডের রানী স্বয়ং ওই রেসে দৌড়েছেন। থাইল্যান্ডের রানী এত ফিট, মাই গুডনেস, মানে আমার দেখার সৌভাগ্য ওনাকে হয়েছিল। এত মানে দূর থেকে একটা মানুষকে দেখেই মনে হচ্ছে যে হাম্বলনেসে একটা মানুষটা পা থেকে মাথা পর্যন্ত মানে ভরে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমি যখন দেখলাম যে উনি পুরো সিটিটাকে এঙ্গেজ করিয়েছেন এবং তাদের প্ল্যানটা এত সুন্দর যে আমি নিজেও গ্রো করছি, আমার পুরো দেশটাকেও সাথে নিয়ে করছে। মানে আমাদের দেশে হয় কি যে মন্ত্রী যারা থাকে তারা খাচ্ছে তো খাচ্ছি, কিন্তু ওনারা কি করলো যে আসো আমরা একসাথে গ্রো করি। আমার কনসেপ্টে পুরোটা দেখে তাই মনে হয়েছে। এবং ওই রেসে গত বছরে পার্টিসিপেন্ট ছিল আই গেস 40K এর মধ্যে, এবার 60K হিট করেছে। দ্যাটস দ্য বিউটি। পুরো সিটি এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইজ অনেকে আসে, সবাইকে এঙ্গেজ করছে, সবাই আসছে এটাতে। এবং এত মানুষ যখন হয় অটোমেটিক্যালি একটা সেলিব্রেশন হয়, এবং এত মানুষ যখন ঢুকছে আপনার তো অটোমেটিক্যালি মানুষজন হোটেল বুক করছে, তার জন্য করে ট্রাভেলার ঢুকছে, ইকোনমিক চেঞ্জ আসছে। দেখেন স্পোর্টসটা কিভাবে প্রমোট করছে তারা। স্পোর্টস টুরিস্টের ক্ষেত্রে যেমন যখন সে থাইল্যান্ডে আসবে সে কি শুধু ব্যাংকক ঘুরবে, সে কি ওখানে সে কিছু পারচেস করবে না? তো আমি স্পোর্টসের জন্য যখন একজন মানুষকে ইনভাইট করে এতগুলো মানুষকে এঙ্গেজ করছি, সে এসে চিন্তা করছে যে একটা রেসে যাব, একটা ভালো দামি সুতা মানে শু হোক বা একটা যেটাই হোক না কেন এই জিনিসগুলা একটু পারচেস করি, বা একটা যেহেতু এত বড় রেস। এরপরে তাদের যে রেস অনুযায়ী একটা এক্সপো করা হয়, নাইকি, অ্যাডিডাস থেকে শুরু করে আমি এত ব্র্যান্ড এর আগে দেখিনি। এত ব্র্যান্ড ওখানে আমি দেখেছি যে সেই ব্র্যান্ডগুলোকে কোলাবোরেট করে এই রেসটা, মানে ওরা কিভাবে প্ল্যান করেছে এবং মাস্টার প্ল্যান, পুরো সিটিটাকে এঙ্গেজ করছে, পুরো সিটি আপনি ভিজিট করছেন। সো সব কিছু মিলাই এই যে বললাম যে আপনি যে ট্রাভেলের কথাটা বলছেন, দেখেন ওরা ট্রাভেলটাকেও নিয়ে আসছে, ট্যুরিজম বিজনেসটাকেও ওরা এনরিচ করছে, স্পোর্টসটাকেও প্রমোট করছে, হেলদি লাইফস্টাইলও প্রমোট করছে। দেখেন এটা কত নাইস কম্বিনেশন। ওয়ান শট এভরিথিং হ্যাজ বিন কানেক্টেড। এবং এটা এই থাইল্যান্ডে যখন ডিসেম্বর লাস্টে দেখুন এই সময়টাতে পুরো বিশ্বে ব্ল্যাক ফ্রাইডে চলে, সেল চলে, তখন সবাই চিন্তা করছে যে আমার সেল করছে, আমি ম্যাক্সিমাম দিচ্ছি। ওই সময় যদি আমি স্পোর্টস প্রমোট করি তখন অটোমেটিক্যালি আমার সেলও তো বেড়ে যাচ্ছে। ওই সময় স্পোর্টসটাকে তারা ওই ডিসেম্বরে রেস হচ্ছে, ওই সময় ব্ল্যাক ফ্রাইডে চলছে, ওই সময় আমার রেসও হচ্ছে, সবাই ডিসকাউন্ট দেখে তারা ডিসকাউন্টেড প্রোডাক্টও কিনে নিচ্ছে, প্রফিট তো সবাই কিছু না কিছু রাখে, তো সেল তো হচ্ছে। সেলের নরমালি যেটা যেভাবে হতো সেটা দ্বিগুণ হচ্ছে এই ফেস্টিভ্যাল। স্পোর্টসটা কিভাবে ইকোনমিক্যাল ব্যালেন্সটা করছে দেখেন। দ্যাটস ট্রু। আমরা তো রিয়েল एग्जांपल যদি দেখি, আপনি ওয়ার্ল্ড কাপ দেখেন, কাতার কি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এক্সাক্ট অ্যামাউন্টটা মনে আসছে না, আমি গত কয়েকদিন আগে রিপোর্টটা দেখলাম, ইউএসএ যে ওয়ার্ল্ড কাপ হলো, কি ম্যাসিভ চেঞ্জ। ওটা তো এমনি ডেভেলপড, তারপরে যে ইস্যুগুলো ছিল। আমাদের দেশে যে শ্রীলঙ্কাকে দেখেন, কিছুদিন আগের কি অবস্থা, শ্রীলঙ্কা গ্রো করে গেছে এবং ঘুরে দাঁড়িয়ে গেছে। আমি সিঙ্গাপুরের হিস্ট্রিটা যখন পড়লাম, সিঙ্গাপুর কোথা থেকে কোথায় উঠে এসেছে আর কি। আমি মোটামুটি প্রতিটা দেশেরই দেখা যায় কি যে যেহেতু স্পোর্টস পারপাসে যখন মুভ করি, তখন স্পোর্টস মানে এরকম না একটা রেসে রেজিস্ট্রেশন করলাম, গিয়ে দৌড়াই আসলাম, ন্যাশনাল ফ্ল্যাগ ধরলাম, একটা মেডেল পেলাম, ব্যাপারটা এটা না। তখন আমার ওখানে গিয়ে যেতে হলে আমার কিন্তু ওয়েদার ফরকাস্ট করতে হয়, যে আমি যে রেসে পারফর্ম করতে যাচ্ছি ওই দেশের ওয়েদারের জন্য আমি ঠিক আছি ফিট কিনা। তো ওই দেশে যদি ওয়েদার ওরকম থাকে, ওটার জন্য করে আমার তাহলে কি এখানে প্রিপারেশনটা নিতে হবে। কিন্তু আমার দেশে হিউমিডিটি অনেক বেশি, আবার পার্শ্ববর্তী দেশ হিসেবে হিউমিডিটি বেশি হলেও এয়ার কোয়ালিটি অনেক ভালো। আমার দেশের এয়ার কোয়ালিটি তো খুবই বাজে। আমি লাস্ট একটা রেসে গিয়েছিলাম আমাদের দেশেই, রাত্রেবেলা 92% হিউমিডিটি ছিল, রাত 3টায়। সো আর এয়ার কোয়ালিটি বাজে কন্টিনিউয়াসলি আমাদের দেখায়। তো এই মানে ওভারঅলি বললাম যে স্পোর্টসটা ইটসেলফ একটা ন্যাশনালের কত বড় পরিচয় বহন করতে পারে, ইকোনমিক্যালি একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং স্পোর্টস ইটসেলফ একটা পজিটিভিটিও শো করে, যে স্ট্রেংথ শো করে যে আপনার দেশের এতগুলো যখন স্পোর্টস পারসন, তাদের স্পোর্টিক মাইন্ড যখন, দ্যাট মিনস ডেফিনেটলি তাদের মাইন্ড সেটআপটা অন্যরকম। আর স্পোর্টস পারসনদের আমাদের কিছু ব্যাপার আছে, যেমন আমরা যেখানে সেখানে চাইলেই ময়লা ফেলি না।
আমাদেরকে ট্রেলে আমরা যারা ট্রেলে পারফর্ম করি তাদের ক্ষেত্রে আরও ব্যাপারটা এরকম যে ডোন্ট লিটার আমাদেরকে ওখানে করাই থাকে। তো আমরা এটা পড়তে পড়তে ধরেন 5 জনই হয়তো দেশ থেকে গিয়েছি ফর এক্সাম্পল, আমরা 5 জন মানুষ ওটা দেখতে দেখতে তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি মনে হয় যে আচ্ছা বলা হয়েছে এটা। আমি যখন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের ট্রেনিং করি, তো সেখানে যখন নর্মাল মানুষজন আসে তারা হয়তো বা ওখানে পিকনিক করে এটা খেয়ে ফেলে রেখে গেছে, আমার কিন্তু খুব ইরিটেশন হয়। আমি গিয়ে কী করি, রাস্তায় পেলে আস্তে আস্তে করে টুকে একটা জায়গায় ফেলাই দিচ্ছি আর বলছি যে দেখেন এখানে এখানে নোংরা হয়েছে, আমার গাটা জ্বলছে তখন ওই সময়। তো এই যে আমার স্বভাবের একটা সুধার নিয়ে আসছে। আজ থেকে 5-6 বছর আগে যখন আমি এই সাইডে ছিলাম না, তখন দেখা যেত চুল যেখানে সেখানে ফেলা, একটু টিস্যু ওখানে ফেলা, কিছু মনে হতো না, স্বাভাবিক মনে হতো। কিন্তু এখন মনে হয় কি যে আমি এটা করছি, আমি আমার নেচারকে যখন এই জিনিসটা দিচ্ছি, নেচার আমাকে কি ব্যাক করছে। সো স্পোর্টস কেন প্রমোট হওয়াটা দরকার, কেন স্পোর্টসে মানুষের ইনভলভ হওয়াটা দরকার, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এটা অনেক দিক থেকেই আমরা চাইলে ইম্প্যাক্টটা ফেলতে পারি। বাট আমাদের দেশে স্পোর্টসটাকে প্রমোট করা প্লাস স্পোর্টস পার্সনদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষজন অনেক কম এবং আমাদেরকে পদে পদে অনেক প্রুভ করতে হয় যে এটা কেন গুরুত্বপূর্ণ। আমাদের খুব এটা নিয়ে মানে আক্ষেপ আছে, থাকাটা খুব স্বাভাবিক। বাট আমরা চাই যে আমরা শুধুমাত্র এটা করছি না যে স্পোর্টস মানে শুধুমাত্র যে নিজেদের অ্যাচিভমেন্টটা, আমরা যখন নিজেরা কিছু করছি অ্যাট দ্য সেম টাইম আমরা একটা দেশ থেকে যখন ন্যাশনাল ফ্ল্যাগটা ধরি তখন এটা কিন্তু ইটসেলফ এমন হয় না যে না আমাকে জাস্ট একটা ন্যাশনাল ফ্ল্যাগ ধরলাম এই জন্য একটা মেডেল পেলাম। মানুষজন আমাদেরকে এটাও হিসেবে দেখে যে এই মানুষটা হি অর শি একটা ন্যাশনাল একটা স্ট্রেংথ হয়ে কিন্তু আমাদের সামনে আসছে এবং তখন মানুষজন আমাদেরকে বলে ফ্রম বাংলাদেশ বলে, শুধু কিন্তু বলে না যে নসীন শারমিলি, বলে নসীন শারমিলি ফ্রম বাংলাদেশ। সো এটা ইটসেলফ একটা অন্যরকম পয়েন্ট অফ ভিউ তৈরি করে। ডেফিনেটলি, মানে গল্পের স্রোতে হারালে আসলে শেষ করতে ইচ্ছা করে না। যেমনটা বলছিল আপু আগের কথায়, সেটার সাথে আমি একমত হচ্ছি। শরীর মন ভালো রাখার জন্য স্পোর্টস আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি। সময় স্রোত বলে দিচ্ছি, শেষ করতে হচ্ছে একেবারে। লেটস গো উইথ আরজে হাসিব শো। আমরা শেষ করব একেবারে শেষবারের মতো। আপুর কাছে কয়েক সেকেন্ডের জন্য শুনতে চাই কেমন লাগলো আজকে আমাদের এটা শোতে এসে, কিংবা কি ছোট মেসেজ আপনি দিতে চান আপনার অডিয়েন্সকে ছোট করে। প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য, কারণ মানুষের সামনে আসলে কথাগুলো না তুলে ধরলে আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে এরকম কিছু বিলং করে। আমি একটা কথা প্রায় বলি যে বাংলাদেশ মানে পুরো পৃথিবী না, বাংলাদেশের বাইরে গেলে আপনি বুঝতে পারবেন যে কত ধরনের মানুষ আসলে বিলং করে এবং তারা কতভাবে সার্ভাইভ করে বেঁচে আছে। আমি পাহাড়ে গিয়ে অনেক সময় দেখেছি যে তারা কত কিলোমিটার দূর থেকে তাদের নিজের দৈনন্দিন দিনে যে জিনিসগুলো ব্যবহার করতে হয় সেগুলো অনেক নিচ থেকে তারা বয়ে বয়ে পাহাড়ে নিয়ে আসে। নসীনাপুর গল্পের স্রোতে হারাচ্ছি, মনে হচ্ছে না থেমে যাই, চলতে থাকুক আমাদের কথা, চলতে থাকুক এই যে চমৎকার অভিজ্ঞতা। দেশ থেকে দেশের বাইরে নিজের দেশকে পতাকার সামনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, এটা আসলে কত ভালো লাগার। যখন সামওয়ান টোল্ড হার যে ইয়াস নওশিন ফ্রম বাংলাদেশ, এটার ফিলিংসটা অন্যরকম, যেটা আমাকেও গুজবাম্প ফিল করাচ্ছে এবং আপুকেও সেটা একইভাবে সেই গুজবাম্প হচ্ছিল। শেষবারের মতো আপু আপনার কাছে দুটা লাইন বলে একবার শেষ করতে চাই, আপনার কাছ থেকে শেষ করবো আজকে ট্রাভেল শো। কিছু অনুভূতি, কিছু ভালো লাগা শেষবারের মতো অডিয়েন্সদেরকে বলুন। আচ্ছা, আপনাদের প্রথমত সবাইকে ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, এবং অভিজ্ঞতা শেয়ার না করলে জানা হয় না যে পৃথিবীতে আসলে কত কিছু এক্সিস্ট করে। বিকজ বাংলাদেশটাই পুরো পৃথিবী না, এর বাইরেও অনেক কিছু এক্সিস্ট করে এবং যত বেশি মানুষজন এক্সপ্লোর করে, তো স্পোর্টস আমার কাছে মনে হয় যে যত মানে স্পোর্টসে ইনভলভ হওয়া যায়, এক্সপ্লোর করা যায়, যেমন ট্রাভেল হচ্ছে অ্যাট দ্য সেম টাইম অনেক কালচারের সাথে মিট হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছেন যে আপনাদের দেশ মানে আমার দেশ থেকে যারা আমরা যাচ্ছি, রেস কমপ্লিট করছি, ন্যাশনাল ফ্ল্যাগটা ধরছি। তো ইটসেলফ এটা যে পার্সোনাল অ্যাচিভমেন্ট তা না, আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন আমাদেরকে বলে যে নসীন ফ্রম বাংলাদেশ, সো আমরা অ্যাজ এ স্ট্রেংথ হিসেবেও সবার সামনে আসি। তো সবাইকে বলবো যে সবাই অবশ্যই সুস্থতার জন্য করে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, ফিটনেস রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা কন্টিনিউ করবেন, নিজের মেন্টাল হেলথের কথা খেয়াল রাখবেন, দৌড়াবেন এবং আমি মনে করি দৌড়বিদ হিসেবে আপনাদেরকে বলবো যে দৌড়ের উপরই থাকুন সারাক্ষণ, এবং অ্যাট দ্য সেম টাইম বলবো যে জীবনে স্পোর্টস বলেন বা ফিটনেস বলেন, এটা আমাদের সবার জন্য খুব বেশি নেসেসারি। আমাদের যেরকম প্রতিদিন খাওয়া দাওয়া, ঘুম সব কিছু যেমন নেসেসারি, স্পোর্টস বা এই ফিটনেস অ্যাক্টিভিটিটা নেসেসারি। এটা আপনাকে মানে
আয়ু লম্বা না করলেও বাট সুস্থভাবে বাঁচতে সহায়তা করবে। সো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ একেবারে সবাইকে আবারও বলছি, আপু শেষ করে দিয়েছে অলরেডি, আমিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, প্রিয় মানুষের খবর নিন, নিজের শরীরের প্রতি খবর রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট সোমবার রাত 9টায় লেটস গো উইথ আওয়ার জাহাজ শোতে। টেক কেয়ার, রিদম অফ ইউর জার্নি।